আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 18,000 টাকায় বাংলাদেশ মার্কেটে স্যামসাং এর HM2 সেন্সর থাকা 108 মেগাপিক্সেলের ক্যামেরা সহ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের পাশাপাশি 8GB র্যাম এবং 256 স্টোরেজ দিয়ে Xiaomi নিয়ে আসলো তাদের নোট সিরিজের নতুন একটি ফোন Redmi Note 12S, অর্থাৎ এই মোবাইলটি। সত্যি কথা বলতে রাইট নাও প্রাইস বিবেচনা এই ফোনটার স্পেসিফিকেশন আমার কাছে বেশ ভালোই লেগেছে। তার পাশাপাশি ফোনটি যেহেতু আমরা অনেকদিন ধরে ইউজ করেছি, সো এটার পারফরমেন্স আমাদের কাছে কেমন লেগেছে, অর্থাৎ গেমিং পারফরমেন্স বলেন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং তার পাশাপাশি লং টাইম ইউজ করে আমাদের কাছে কেমন লেগেছে, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে এই ডিটেলসে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি USB চার্জিং কেবল এবং Redmi Note 12S মোবাইলটি। বেশ হালকা এই মোবাইলটির রিয়ার প্যানেল এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, তবে কিছুটা কার্ভি শেপড হওয়ার কারণে হ্যান্ড গ্রিপ করে বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাচ্ছিল যখন আমরা ফোনটি হাতে নিয়ে ইউজ করেছি। সে সাথে মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং মোবাইলটি কিন্তু খুবই মারাত্মক লেভেলের ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক, অর্থাৎ খুব ইজিলি হাতের ছাপ পড়ে যাচ্ছিল। সো আমি বলবো যে এই ফোনটি যারা ইউজ করবেন অবশ্যই সাথে একটি ব্যাক কেস বা ব্যাক কভার ইউজ করবেন। এছাড়াও 6.43 ইঞ্চের ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.1 মিলিমিটার এবং ওয়েট হলো 176 গ্রাম। ওভারঅল মোবাইলটি স্ট্যান্ডার্ড সাইজ তথা কম্প্যাক্ট সাইজ সহ ওয়েটটা কম হওয়ার কারণে বেশ কমফোর্টেবলভাবে সিঙ্গেল হ্যান্ডে আমরা ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো অনিক্স ব্ল্যাক। এই মোবাইলটি কিন্তু আরও দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্রিন হিসেবে কাজ করে। মোবাইলের লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলের উপর অংশে রয়েছে হলো স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট, এবং মোবাইলটির নিচের অংশে রয়েছে হলো মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং USB টাইপ সি চার্জিং পোর্ট। এই মোবাইলটিতে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন আমার কাছে একদম ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হচ্ছে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করছিল, সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। এছাড়া মোবাইলটিতে ইম্পর্টেন্ট 23টি সেন্সর রয়েছে। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমাদের কাছে একদম ঠিকঠাকই লেগেছে। তার পাশাপাশি সাউন্ডের ক্ল্যারিটিনেসটা আমাদের কাছে ভালোই মনে হচ্ছে। সেই সাথে মোবাইলটার বেস বলেন বা সাউন্ডের ক্রিস্পিনেস বলেন, সেটাও আমি মনে করি এই 18 থেকে 20,000 টাকা ফোন হিসাবে ভালোই ছিল। অপারেটিং সিস্টেম হিসেবে এই মোবাইলটিতে ইউজ করেছিল Android 13 ভার্সন, এবং ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছিল Xiaomi লেটেস্ট ইউআই MIUI 14, এবং সেই সাথে মোবাইলটিতে আপ টু 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। আমরা অনেক হেভি ইউজ করেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। তার পাশাপাশি র্যাম হ্যান্ডেলিং অনেক ভালো হওয়ার কারণে আমরা খুব কমফোর্টেবল ভাবে অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সলভ করে ইউজ করতে পেরেছি। এই মোবাইলটিতে রয়েছিল 6.43 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেল ডিসপ্লে এবং আরও রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হলো 24x1080 পিক্সেল এবং ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 409 ppi। মোবাইলটি আমরা আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। প্রায় 1000 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে আমরা কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। ইনফ্যাক্ট আমরা যখন মোবাইলটি দিয়ে আউটডোরে ছবিও তুলেছি রিয়ার প্যানেলের ক্যামেরা দিয়ে, তখনও ডিসপ্লে থেকে কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত ইস্যু আমরা একেবারেই ফেস করিনি। সে সাথে ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে প্রাইস বিবেচনায় চিনটা আমার কাছে একটু মোটা মনে হচ্ছে। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে 5 হোল সেলফি ক্যামেরা এবং মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ফাইন L1S সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে ইউজ করা ছিল স্যামসাং এর আইসোসেলের HM2 সেন্সর। দেন আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের 118 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলোতে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল এবং খুব সুন্দর কালার প্রডিউস করছিল ছবি তোলার পর। কালার ডিটেলসও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। অন্যান্য Xiaomi ফোনের মতো খুব একটা কালার বুস্ট দেখা পাইনি আমরা এই ফোনটাতে। এছাড়াও পোর্ট্রেট মোডে কালার ভালোভাবে প্রডিউস করছিল, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছিল, এবং এজ ডিটেকশন ওই প্রাইস বিবেচনা ফোন হিসেবে আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এছাড়া মোবাইলে থাকা ম্যাক্রো ক্যামেরাতে ছবি তুলেছি, ম্যাক্রো ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে ঠিকঠাকই লেগেছে। এই মোবাইলটিতে হাইস্ট 1080p 30fps এর ভিডিও শুট করার অপশন রয়েছে, তবে 1080p 60fps এর ভিডিও শুট করার অপশন থাকলে বেশি ভালো হতো। আর ভিডিও ক্যামেরা পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল এই প্রাইস রেঞ্জের অন্যান্য ফোনের মতো ভিডিও শুট করার সময় আমরা বেশ ভালো পরিমাণে শেকি ফিল পেয়েছি, আর এটা খুবই স্বাভাবিক বিকজ এই ফোনটাতে OIS বা EIS নেই। সেই সাথে মোবাইলটিতে আরো বেশ কিছু ফিচারের পাশাপাশি
রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধা এবং টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার অপশন। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.4 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়ে ওভারঅল আউটডোর কন্ডিশনে মোটামুটি ভালো ছবি উঠে। কালার টোনটা মোটামুটি ক্রিস্পি ছিল, তবে আলো যদি একটু কম পায় তাহলে ছবিগুলো একটু ডার্ক আসে, অর্থাৎ আপনি যদি অনেক বেশি ফর্সা না হন তাহলে আপনাকে একটু কালো কালো লাগবে। তার প্রধান কারণ হলো এই ফোনে থাকে সেলফি ক্যামেরা খুব একটা কালার বুস্ট করে না অন্যান্য ফোনের সেলফি ক্যামেরার মতো। সো যারা সোশ্যাল মিডিয়ার এডি টাইপ ছবি পছন্দ করে থাকেন তারা ছাড়া বাকি সবার কাছে এই ফোনের সেলফি ক্যামেরা পারফরমেন্স ভালো লাগবে বলে আমি মনে করি। এই মোবাইলটিতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট। ইন ফিউচারে আপনারা চাইলে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। Redmi Note 12S এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 33 ওয়াটের চার্জার দিয়ে অ্যারাউন্ড 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর এই ফোনটা চার্জ ব্যাকআপ আমরা মোটামুটি একদিনের থেকে একটু বেশি পেয়েছি, অনেক সময় 1.5 দিনের মতো পেয়েছি হালকা পাতলা বেসিক ইউজ করে। অপরদিকে যখন আমরা এই ফোনটা দিয়ে লং টাইম মুভি দেখেছি, ভিডিও দেখেছি বা গেমিং করেছি, লং টাইম, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি আমরা 5 ঘন্টা থেকে একটু বেশি, 5.5 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল মিডিয়াটেক হিলিও G96 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছিল মালি G57। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি দুটো ভেরিয়েন্টে পাওয়া যায়, তার মধ্যে একটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং আরেকটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। এবং দুটো ভেরিয়েন্টের র্যামের ট্যাব LPDDR4X এবং স্টোরেজ ট্যাব হলো UFS 2.2। এবং এই ফোনটার প্রাইসের কথা বলতে গেলে 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস হলো 18,000 টাকা থেকে 19,000 বা 19,500 টাকার মধ্যে। আর 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 20,500 টাকা থেকে 21,000 বা 21,500 টাকার মধ্যে। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,333, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 690 এবং মাল্টি করে 1942। এবং স্টোরেজ স্পিড চেক করতে যে মোবাইলের রিড স্পিড পেয়েছি আমরা 483 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 555 মেগাবাইট পার সেকেন্ড। এই মোবাইলটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে PUBG গেমসটা এই ফোনে খেলে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যদিও লং টাইম গেম প্লে করার সময় ফোনটা একটু বেশি পরিমাণে হিট হয়, তবে সেটা কিছুক্ষণ সময় দিলে ঠান্ডা হয়ে যায়। বাট যেটা না বললেই নয়, গেমটা খেলার সময় আমরা খুব একটা ল্যাগিংয়ের দেখা পাইনি, যেহেতু এটা আমাদের 8GB র্যামের ফোন, তার পাশাপাশি আবার 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে। সো ওভারঅল একটা গেমিং করে আমাদের কাছে বেশ ভালো লেগেছে PUBG গেমসটা খেলার সময়। তার পাশাপাশি এই ফোনটা দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমসটা খেলেছি, একদম ল্যাগ ফ্রি গেমটা লং টাইম গেম প্লে করেছি, খুব একটা হিটিংয়ের দেখা পাইনি ফ্রি ফায়ার গেমসটা লং টাইম প্লে করার সময়। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাস্ট্রোনাইন গেমসটা খেলেছি, গেমের কালার অনেক ভালো ছিল, গেম প্লে করে আমাদের কাছে অনেক ভালো লেগেছে, একদম স্মুথ পারফরমেন্সও পেয়েছি। এবং সেই সাথে ফোনটা দিয়ে আমরা eFootball গেমসটা খেলেছি। যারা মোটামুটি eFootball গেমস পছন্দ করে থাকেন তাদের কাছে এই ফোনে eFootball খেলে খুবই ভালো লাগবে, বিকজ টাচের স্মুথনেস যেমন ভালো ছিল, তার পাশাপাশি ফোনটার হ্যাপটিক ফিডব্যাক অনেক ভালো হওয়ার কারণেও গেমিং পারফরমেন্স অনেক ভালো লেগেছে eFootball গেমসটা এই ফোনে খেলার সময়। তার পাশাপাশি এই ফোনটা যদি আমি হিটিংয়ের কথা বলতে চাই, ফোনটা আমি যে টিকটকে বলেছি যে লং টাইম PUBG গেমসটা খেলার সময় স্লাইটলি হিট হয়। তার পাশাপাশি লং টাইম যখন আমরা মোবাইল ডাটা দিয়ে ফোনটাতে ভিডিও দেখেছি বা ইউটিউব বা ফেসবুক দেখেছি, স্পেশালি ভিডিও দেখার সময় আর কি হালকা পাতলা হিট হয়, সেটা আবার কিছুক্ষণ সময় দিলে অ্যাজ ইউজুয়াল অন্য ফোনের মতো ঠান্ডাও হয়ে যায়। তার পাশাপাশি এই ফোনটা হলো 4G সাপোর্টেড, তার পাশাপাশি এই ফোনে ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটার কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো ফোনটার রিয়ার প্যানেলে যে ভিডিও ক্যামেরাটা রয়েছে সেটা দিয়ে হাইস্ট 1080p 30 fps ভিডিও শুট করা যায়। বাট আমি মনে করি 1080p 60 fps ভিডিও শুট করার অপশন থাকা উচিত ছিল। এবং সেই সাথে এই ফোনটা যে সেলফি ক্যামেরাটা রয়েছে, ক্যামেরা পারফরমেন্স ইজ গুড। যারা মেনলি ন্যাচারাল ছবি পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে। মেইনলি এই ফোনটার সেলফি ক্যামেরা দিয়ে যদি একদম ভালো আলোতে ছবি না তোলেন তাহলে একটু কালো কালো লাগবে আপনাকে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার এডি টাইপ ছবি উঠে না। আলটিমেটলি কোনো কালার বুস্ট আমরা দেখা পাইনি সেলফি ক্যামেরা দিয়ে, স্পেশালি পোর্ট্রেট মোডে ছবি তোলার সময়, যেটা আমার কাছে ল্যাকিংস মনে হয়েছে। বাট সবাই তো আসলে কালার বুস্ট পছন্দ করে না, যারা আবার ন্যাচারাল ছবি পছন্দ করে তাদের কাছে আবার সেলফি ক্যামেরা পারফরমেন্স ভালোই লাগবে। দেন এই ফোনটা থার্ড যে বিষয়টা আমার একদম বিরক্ত লেগেছে সেটা হলো এই ফোনটা মারাত্মক ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক, একটুতেই হাতের ছাপ বসে যাচ্ছিল এবং সেটা মুছাও কিন্তু অনেক কঠিন। সো যে বিষয়টা না বললেই নয়, এই ফোনটা আপনার সাথে একটা ব্যাক কেস ইউজ করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক হওয়ার কারণে আসলে ব্যাক কেস ছাড়া ইউজ করে একেবারেই মজা পাবে না। তার পাশাপাশি এই ফোনটার সাথে যদি আমরা Redmi Note 12 বা Redmi 12 এর সাথে কম্পেয়ার করি তাহলে ওই ফোনগুলোতে কিন্তু IP53 অর্থাৎ ওয়াটার বা ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে, বাট এই ফোনটাতে কোনো ধরনের কোনো ডাস্ট রেসিস্ট্যান্ট বা ওয়াটার রেসিস্ট্যান্স সার্টিফিকেশন নাই, যেটা আমি মনে করি একটা বড় সড়ো ল্যাকিংসি। তার পাশাপাশি এই ফোনটার মধ্যে যেহেতু অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে, আমি মনে করি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পরিবর্তে যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হতো তাহলে আমাদের কাছে ফোনটা ইউজ করে আরও বেশি ভালো লাগতো। বাট এই ফোনটার কিন্তু এই ল্যাকিংসের পাশাপাশি বেশ কিছু ভালো দিক রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটা কিন্তু যথেষ্ট স্টাইলিশ, আপনাদের যে কারো কাছে হাতে নিয়ে ভালো লাগবে। জাস্ট এই হাতের ছাপগুলো যদি একটু
কম পড়তো তাহলে আরও ভালো লাগতো আমাদের কাছে, বাট এই ফোনটা যেহেতু অনেক হালকা এবং অনেক স্লিম, সো অনেকের কাছেই ভালো লাগবে এবং একটা কম্প্যাক্ট সাইজ 6.43 ইঞ্চি, কারণ অনেকে বড় ডিসপ্লে পছন্দ করেন না, তাদের কাছে ফোনটার ডিসপ্লে অনেকই ভালো লাগবে এবং সেই সাথে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, চার্জ ব্যাকআপ আমরা যথেষ্ট ভালো পেয়েছি এবং সেই সাথে 33 ওয়াটের চার্জার থাকার কারণে কিন্তু আমরা খুব দ্রুত আবার ফোনটা চার্জও দিতে পেরেছি, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আরেকটা বিষয় হলো এই ফোনের গেমিং পারফরমেন্স খুবই ভালো, মানে এখন এটা নিয়ে যদি কথা বলে অনেক বেশি কথা বা ভিডিও অনেক বড় হয়ে যাবে, সো আমি প্রিফার করবো আপনারা গেমিং সেকশনে যে একটু আগে যে আমরা কথা বলেছি সেখানে ভিডিওগুলো দেখে নিন, তাহলে গেমিং পারফরমেন্স আপনাদের আইডিয়া হয়ে যাবে যে আমরা কেমন পেয়েছি। বাট গেমিংয়ের সময় যেহেতু এটা টাচ রেসপন্স অনেক ভালো, মানে হ্যাপটিক ফিডব্যাকটা আমরা অনেক ভালো পেয়েছি, সো গেমিং করতে যাই কিন্তু আলটিমেটলি আমাদের অনেকই ভালো লেগেছে সত্যি কথা বলতে এই ফোনটাতে। তার পাশাপাশি যে কথাটা না বললেই নয়, এই ফোনটা রিয়ার প্যানেল থাকা ক্যামেরা পারফরমেন্সও কিন্তু অনেক ভালো। 108 মেগাপিক্সেলের যে রিয়ার প্যানেলের মেইন ক্যামেরাটা রয়েছে সেটাতে ছবি তুলে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিও ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ছিল, সেলফি ক্যামেরা পারফরমেন্স ওভারঅল ওকে, যারা একটু কালার বুস্ট পছন্দ না করেন তাদের কাছে আবার এটা ভালোই লাগবে। এবং সর্বশেষ যেটা অনেক বড় একটা বিষয়, এই ফোনটার ইউআই পারফরমেন্স কিন্তু খুবই স্মুথ। রিসেন্টলি Xiaomi ফোনে ইউআই আগের থেকে অনেক বেটার করা হয়েছে, আগের মতো তো প্রবলেম নয়, সো এই ফোনটা আমরা সেই স্মুথ পারফরমেন্স পেয়েছি। অ্যান্ড্রয়েড 13-এর পাশাপাশি MIUI 14 রয়েছে, তার পাশাপাশি আমার কাছে থাকা এই ফোনটাতে 8GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম রয়েছে, সো যথেষ্ট স্মুথ পারফরমেন্স পেয়েছি এবং লং টাইম ইউজ করে কোনো ধরনের কোনো ল্যাগিংয়ের দেখা পাইনি, এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এখন হলো সব কথা শেষ কথা, আসলে কাদের জন্য এই ফোনটা কেনা উচিত হবে? যারা মেইনলি 18-19 হাজার টাকার মধ্যে মোটামুটি একটা স্টাইলিশ হালকা পাতলা ফোন নিতে চাচ্ছেন, ভালো চার্জ ব্যাকআপও চাচ্ছেন, তার পাশাপাশি ক্যামেরা পারফরমেন্সও চাচ্ছেন এবং গেমিংটা অনেক বেশি করে থাকেন, সেই সাথে যারা মোটামুটি একটু সোশ্যাল মিডিয়া দেখে টেকে থাকেন, মিডিয়া কনজিউম করে থাকেন, তাদের কাছে আমি মনে করি রাইট নাও আনঅফিশিয়ালি 18-19 হাজার টাকার মধ্যে Redmi Note 12S এই ফোনটা নাম্বার 1 চয়েস। সো এই হলো আমাদের Redmi Note 12S এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।